হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আমি অনশর্মা। আর রেলওয়ে এনটিপিসির সামনের যে পরীক্ষা আসছে তার জন্য আমরা র্যাপিড যে কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন করছিলাম, একদম প্রাইম খবরগুলোকে মনে রাখার জন্য। গুরুত্বপূর্ণ টপিক যেগুলো তোমরা প্রায়শই বুঝতে পারো না যে কোন ধরনের টপিকগুলো ইম্পর্টেন্ট, সেগুলো যে চর্চা করছিলাম তারই আজকে পরের সেশন, ক্লাস নাম্বার 5 বা এপিসোড নাম্বার 5। চলো আজকের কথা আর না বাড়িয়ে সেশনটা শুরু করে দিই। প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে, এবং অবশ্যই ক্লাসটা করতে করতে কিন্তু ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন করে যাবে, কারণ সমস্ত ক্লাসের নোটপত্রগুলো ওখানেই পড়ছে। এনিওয়ে, এবং চেষ্টা করো যখন ক্লাস করছো সঙ্গে সঙ্গে তোমরাও কমেন্টে অ্যান্সার দেওয়ার, তাতে কি হবে, একটা রিভিশন মাগাপ চলে আসবে। চলো দ্রুত দ্রুত করে করবো, কোনো সময় নষ্ট না করে র্যাপিড রিভিশন করব। প্রাইম অ্যাফেয়ার্স কোশ্চেন নাম্বার 1 আজকের সেশনে। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড বিকাশিতা গাউন স্কিম? কোন রাজ্য সরকার বিকাশিতা গাঁও প্রকল্প চালু করেছে সাম্প্রতিককালে? অপশন এ হরিয়ানা, অপশন বি উড়িষ্যা, নাকি অপশন সি বিহার, নাকি অপশন ডি ঝাড়খণ্ড? তোমরা বলো স্যার, রাইট অ্যান্সারটা কি? বিকশিতা গাঁও প্রকল্প, বিকশিত গ্রাম প্রকল্প নিচের রাজ্য সরকার, কোন রাজ্য সরকার সাম্প্রতিককালে চালু করলো? হোয়াট ইজ দ্য অ্যান্সার? হরিয়ানা, উড়িষ্যা, বিহার, নাকি ঝাড়খণ্ড? স্কিমগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট স্যার। কোন ধরনের স্কিম আসছে? স্কিম আসছে এক, যেগুলো সোশ্যাল ডেভেলপমেন্ট রিলেটেড, এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং রিলেটেড, উম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট রিলেটেড, আর ডিফেন্স রিলেটেড যে স্কিমগুলো, বা ওভারঅল যাকে বলা হয় আমরা ন্যাশনাল ইম্পর্টেন্স রিলেটেড যে স্কিমগুলো, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট দেখে যেতে হবে পরীক্ষার জন্য। কেন কোশ্চেনগুলো তুলছি সেই কারণগুলো অনুভব করার চেষ্টা করো, যে কেন কোশ্চেনগুলো তুলছি, কেন কোশ্চেন তোমরা কমন পাবে, কারণ এত কারেন্ট অ্যাফেয়ার্সের ভিড় আছে। স্যার কি হবে অ্যান্সার, দ্রুত বলো। দ্য রাইট অ্যান্সার ইজ উড়িষ্যা। উড়িষ্যা ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য রাইট অ্যান্সার ইজ উড়িষ্যা। বিকশিত গাঁও প্রকল্প উড়িষ্যা সরকার চালু করেছে। স্যার এক্সপ্লেনেশন দেখে নাও। সমস্ত নোটগুলো কিন্তু তোমাদের দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে, তোমরা অবশ্যই জয়েন করে যেও। উড়িষ্যার মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি আছেন মোহন চরণ মাঝি, উড়িষ্যার মুখ্যমন্ত্রী, এই নামটা খেয়াল রাখতে হবে। গ্রামীণ নগর উন্নয়ন, অর্থাৎ এই যে পার্টিকুলার গ্রাম আর নয়নের উন্নয়নের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সকে তা পূরণ করার জন্য, তার ব্যবধানকে কমতি করে দেওয়ার জন্য বিকশিতা গাঁও বিকশিতা উড়িষ্যা, শর্ট ফর্ম BGBO, এই স্কিমটা লঞ্চ করছেন। এবং এই বছরই লঞ্চ হচ্ছে, মোটামুটি ফেব্রুয়ারি মাস নাগাদ, বলে রাখা দরকার। 5,000 কোটি টাকা এবং লক্ষ্য নেওয়া হচ্ছে 60,000 গ্রামকে ডেভেলপ করতে হবে, যাতে গ্রাম আর শহরের কোনো তারতম্য না থাকে। এই রাজ্যে 80% জনসংখ্যা আওতায় গ্রামীণ এলাকার মধ্যে রয়েছে। যে গ্রামীণ লোকজনকে কি করতে হবে, তার যে ফান্ডামেন্টাল ডেভেলপমেন্ট দরকার, সেই ডেভেলপমেন্টের জন্য ফোকাস করা যায়, গ্রামীণ লোকদের পার্টিকুলার ডেভেলপ করার জন্য, যাতে গ্রামবাসীরা এই প্রকল্পের আওতাভুক্ত হয়। এবং তার পার্টিকুলারলি যদি বলা যায়, 40% যারা ট্রাইবাল, অর্থাৎ তহবিল যে ট্রাইবাল গ্রুপ রয়েছে, তাদের জন্য সংরক্ষণ করা হচ্ছে সেই তহবিল। 40% তহবিল, এই যে 5,000 কোটি টাকা যে তহবিল দেওয়া হচ্ছে, তার 40% কিন্তু ট্রাইবাল গ্রুপের লোকেদের জন্য থাকছে, ঠিক আছে? আর পার্টিকুলারলি এখানকার যারা জেলা কালেক্টর, যারা সেই ডিস্ট্রিক্টের, যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং যারা সামাজিক উন্নয়নকে যারা পরীক্ষা নিরীক্ষা করছেন, যাতে প্রপার গভর্নিং সিস্টেম আসে, পিছিয়ে পড়া লোকগুলো, আন্ডার প্রিভিলেজ লোকগুলো যাতে এগিয়ে নিয়ে আসতে পারে, তার জন্যই কিন্তু বিকশিতা গাঁও বিকশিতা উড়িষ্যা BGBO এই স্কিমটা সাম্প্রতিককালে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তিনি এটা লঞ্চ করেছেন। চলো পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে, দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো। 2025 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর যে যৌথ মহড়া হয়েছিল, তার নাম কি? ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় যে সেনাবাহিনী, তার যে যৌথ মহড়া হয়েছিল, তার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জয়েন্ট এয়ারবোর্ন এক্সারসাইজ কন্ডাক্টেড বাই দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স ইন ফেব্রুয়ারি 2025? অপশন এ এক্সারসাইজ উইংড রেইডার্স, অপশন বি এক্সারসাইজ গগন শক্তি, অপশন সি এক্সারসাইজ যুদ্ধ অভ্যাস,
নাকি এক্সারসাইজ বায়ু শক্তি? কোনটা স্যার অ্যান্সার হবে? দ্রুত কমেন্ট করো। ডিফেন্স কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট জোন। তোমাদের যে এনটিপিসির পরীক্ষা বলে দেওয়া আছে 5ই জুন থেকে 23শে জুন করাট হবে, সেখানে যে এতগুলো করে শিফট, সেখানে কিন্তু ডাইনামিক জায়গা থেকে কোশ্চেন আসবে এক একটা শিফটে। এই জোনগুলো বোঝার চেষ্টা করে যে কোন জোন থেকে তোমাদেরকে পয়েন্টগুলো রাখা হচ্ছে বা রিভিশন করানো হচ্ছে। বলো স্যার এটার অ্যান্সার কি হবে? দ্য রাইট অ্যান্সার ইজ এ, এক্সারসাইজ উইংড রাইডার্স, দ্য রাইট অ্যান্সার। ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী তারা আগে এই পার্টিকুলার এক্স উইন্ড রেইডার্স পরিচালনা করেছে এই মহড়ায় আন্তঃসেবা সমন্বয় উন্নত করার জন্য, অর্থাৎ কোঅপারেশন বাড়াবার জন্য, বিমান বাহিনী যাতে সেনাবাহিনীর সঙ্গে কোলাবোরেট করতে পারে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি, তার জন্য এই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর লক্ষ্য ছিল একটাই, যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করা, যা পরিকল্পিতভাবে যখন কোনো পার্টিকুলার কোনো কমান্ড আসবে সেখানে কি করে তারা একে অপরকে সাপোর্ট করবে, কি করে তারা অস্ত্র দিয়ে পরিস্থিতিকে ট্যাকেল করবে একে অপরের সঙ্গে। তাই যৌথভাবে সেটাকে সাহায্য করার জন্যই সেনাবাহিনী এবং বিমান বাহিনীর মহড়া। ঠিক আছে, এই মহড়ায় যে ফিক্সড উইং রয়েছে এবং যে ফ্লাইং উইং রয়েছে, যে যে বিমানগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করা হয়, এবং সেটা পুরো ট্যাকটিক্যাল পারপাসে ব্যবহার করা হয়, কৌশলগতভাবে ব্যবহার করা হচ্ছে। এই জন্য চিনুক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, চিনুক হেলিকপ্টার, এবং প্রশিক্ষণের জন্য একটা টার্গেট দেওয়া হচ্ছে, মিশন দেওয়া হচ্ছে, এবং সেটা ফুলফিল করে তাদের দক্ষতা স্কিল ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে। তো কোন মানে বিমান বাহিনীকে সাহায্য নেওয়া হচ্ছে? চিনুক হেলিকপ্টার। এটাও একটু স্যার মনে রেখো, এগুলো ইম্পর্টেন্ট জোন। চলে আসি আমরা পরের কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে বাবা, প্রত্যেকে দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো। 2025 সালে চেন্নাই ওপেন টেনিস মেন সিঙ্গেলস টাইটেল, চেন্নাই ওপেন টেনিস মেন সিঙ্গেল টাইটেল 2025 সালে কে এই শিরোপা জিতেছে? চেন্নাই ওপেন টেনিস মেন সিঙ্গেল টাইটেল নিচের কোন ব্যক্তি জয়লাভ করেছেন? অপশন এ কিরিয়ান জ্যাকেট, অপশন বি এলিয়াস ইয়ামার, অপশন সি ডেলিবার সাবরেন্সিয়া, আর অপশন ডি বিলি হ্যারিস। নিচের কোন ব্যক্তি 2025 সালে চেন্নাই ওপেন টেনিস মেন সিঙ্গেল এই টাইটেলটা বা শিরোপাটা জয়লাভ করেছেন? স্যার অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কিরিয়ান জ্যাকেট, ইলিয়াস ইয়ামার, ডেলিবার সাবস্তিনা, নাকি বিলি হ্যারিস? কি হবে স্যার অ্যান্সার? রাইট অ্যান্সার ইজ কেরিয়ার জ্যাকেট। কেরিয়ার জ্যাকেট ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। ঠিক, ফ্রান্সের কিরিয়ান জ্যাকেট ফ্রান্সের একজন টেনিস প্লেয়ার। 2025 সালে চেন্নাই ওপেন্স টেনিস পুরুষ একক শিরোপা জিতেছেন। পার্টিকুলারলি 9ই ফেব্রুয়ারি 2025 সালে কিন্তু তামিলনাড়ুর কুঙ্গামবাক্কামে খেলাটা হয় এসডিএস এর টেনিস স্টেডিয়ামে, এবং সুইডেনের পার্টিকুলারলি ইলিয়াস ইমার, কোন দেশের প্লেয়ার? সুইডেনের প্লেয়ার, তাকে পরাজিত করেই কিন্তু তিনি এই শিরোপাটা পেয়েছেন। তো এই খবরগুলো কাকে হারিয়েছেন এইরকম কোশ্চেনও কিন্তু চেঞ্জেস করে দিয়ে দেয়। চলো পরের কোশ্চেন স্যার তোমাদের স্ক্রিনে রয়েছে, দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো, র্যাপিড রিভিশন হয়ে যাবে। এক্সারসাইজ সাইক্লোন 2025 ইজ কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? ভারত এবং কোন দেশের মধ্যে 2025 সালে যে সাইক্লোন মহড়া আয়োজিত হয়েছিল সেটা কোন দেশের মধ্যে হয়েছে? ভারতের সঙ্গে কোন দেশের? অপশন এ ইন্ডিয়া মালদ্বীপস, নাকি অপশন বি ইন্ডিয়া অস্ট্রেলিয়া, নাকি অপশন সি ইন্ডিয়া ইন্দোনেশিয়া, নাকি অপশন ডি ইন্ডিয়া ইজিপ্ট? কি হবে স্যার অ্যান্সার? এক্সারসাইজ সাইক্লোন কার মধ্যে হয়েছে 2025 সালে? মালদ্বীপ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, নাকি ইজিপ্ট? স্যার কমেন্টে জানিয়ে দাও, দ্রুত বলো। ওকে, সো অ্যান্সার ইজ ইজিপ্ট, মিশর। ইজিপ্ট বা মিশর হচ্ছে রাইট অ্যান্সার। দেখে নি ডিটেলটা কি স্যার? ভারত ও মিশরের মধ্যে যৌথ বিশেষ বাহিনীর মহড়া এটা, এবং এই যে মানে পার্টিকুলার যে এক্সারসাইজ সাইক্লোন তার 3য় সংস্করণ, 3rd এডিশন এটা স্যার। কোথায় হয়েছে স্যার? রাজস্থানে এটা আয়োজিত হয়েছে। 10 থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, ফায়ারিং রেঞ্জ, ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই ধরনের মহড়া হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা কি ছিল? যাতে সন্ত্রাস দমন করা যায়, খুব ফাস্ট ফরওয়ার্ড ট্যাকটিক্যাল যুদ্ধ অর্গানাইজ করা যায়, এবং কি করে যুদ্ধের মধ্যে নিজেকে টিকিয়ে রাখা যাবে, সার্ভাইভাল যে টেকটিক্স রয়েছে সেগুলোর ওপর জোর দেওয়া হয়েছে এই মহড়াতে। তো লক্ষ্য হলো ভারত আর মিশরীয় যে সেনাবাহিনী তাদের মধ্যে একটা
কম্বিনেশন কোঅপারেশন তৈরি করা, ঠিক আছে? তো সন্ত্রাসবাদ দমন একদম একটা হাই ভোল্টেজ যুদ্ধে কি করে নিজেকে টিকিয়ে রাখতে হবে তার উপায়, তার জন্যই রাজস্থানে ইন্ডিয়া আর ইজিপ্ট বা মিশরের 3rd এডিশন এই সাইক্লোন এক্সারসাইজটা পারফর্ম করা হয়েছিল। চলো পরের কোশ্চেন। এখনো বলছি বাবা, যারা যারা জয়েন করিসনি বাবা, দেখ ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, নোটসগুলো ক্লাসের পরেই দিয়ে দেওয়া হয়। হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিট 2025 সাল? কোন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা যাকে বলা হয় এআই অ্যাকশন সামিট বা যে 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 কি বলবো ওটাকে কনফারেন্স হয়েছিল, যে সামিট হয়েছিল 2025 সালে, তার আয়োজক দেশ কোনটি? অপশন এ ফ্রান্স, নাকি অপশন বি ইন্ডিয়া, নাকি অপশন সি রাশিয়া, নাকি অপশন ডি ইউনাইটেড স্টেটস বা মার্কিন যুক্তরাষ্ট্র? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিট 2025-এর আয়োজক দেশকে, হোস্টিং কান্ট্রি কোনটা? ফ্রান্স, ভারত, রাশিয়া, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র? স্যার এটার অ্যান্সার অবশ্যই ফ্রান্স। ফ্রান্স ইজ দ্য রাইট অ্যান্সার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই 11 থেকে ফেব্রুয়ারি 2025 সালে মানে এই বছর প্যারিসে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সাথে এআই অ্যাকশন সামিটের সহসভাপতিত্ব করেন। তার মানে ভাইস প্রেসিডেন্ট ছিলেন এই যে আয়োজক, তারা হচ্ছে ইন্ডিয়া, বাট হোস্টিং কান্ট্রি কে ছিল? ফ্রান্স। বিশ্বব্যাপী এই 10 থেকে 11 ফেব্রুয়ারি মধ্যে তৃতীয় এডিশন আন্তর্জাতিক এআই শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল, 3rd হয়েছিল, ঠিক আছে? এবং ভারতে পরবর্তী গ্লোবাল এআই শীর্ষ সম্মেলন আয়োজন করবে। পরবর্তীকালে যে এআই সামিট হবে সেটা ইন্ডিয়া হবে। তার মানে ফ্রান্স হলো রাইট অ্যান্সার 3rd এডিশনের জন্য। তাহলে 4th কে করবে? 4th স্যার ইন্ডিয়া হবে পরবর্তীকালের জন্য, ঠিক আছে? সুতরাং এটা ইম্পর্টেন্ট। ফ্রান্সই কিন্তু এই বছর 2025 সালের অর্গানাইজিং কান্ট্রি বা হোস্টিং কান্ট্রি, আর পরের জন্য 2026 সালের জন্য হোস্টিং কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে? তাহলে 5টা কোশ্চেন হয়ে গেল। পরের 5টা কোশ্চেন পরপর করে নিই। চলো পরের কোশ্চেন। ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস অটোমেটেড বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট হ্যাজ বিন লঞ্চড ইন হুইচ কান্ট্রি? ভারতের প্রথম দেশীয়ভাবে স্বয়ংক্রিয় যে জৈব চিকিৎসার জন্য যে বজ্র পদার্থগুলো রয়েছে তার শোধনাগার কোন শহরে চালু করা হয়েছে? অপশন এ চেন্নাই, নাকি অপশন বি হায়দ্রাবাদ, নাকি অপশন সি নিউ দিল্লি, নাকি অপশন ডি কলকাতা? ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস, তোমাদের স্ট্র্যাটেজিকের কোশ্চেনের মধ্যে যেগুলো ফার্স্ট কোশ্চেন রয়েছে, ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ওয়ার্ল্ড, এই ধরনের টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডাইনামিক জায়গা থেকে কোশ্চেন দেয় এবং সেটাও কিন্তু সায়েন্স টেকনোলজি থেকে আসার চান্সেস বেশি, সেজন্য জায়গাগুলো দেখে যাবে। ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস অটোমেটেড বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট হ্যাজ বিন লঞ্চড ইন হুইচ কান্ট্রি? ভারতের প্রথম স্বনিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় একদম অটোমেটেড যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট কোথায় তৈরি করা হয়েছে, কোন শহরে? চেন্নাই, হায়দ্রাবাদ, নিউ দিল্লি, নাকি কলকাতা? স্যার এর অ্যান্সার হচ্ছে প্রপারলি নয়া দিল্লি। নিউ দিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় স্যার? কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারতের প্রথম ইন্ডিজিনাস যে বায়োমেডিক্যাল যে ওয়েস্ট ট্রিটমেন্টের যে প্লান্ট তার নামকরণ কি দিচ্ছেন? সৃজানাম। নামটা খেয়াল রাখবে, এই নামটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সৃজানাম নতুন দিল্লির এইমসে উদ্বোধন করেছেন, নিউ দিল্লি এইমস এটা উদ্বোধন করেছেন। এটি বৈজ্ঞানিক ও শিল্প গবেষণার পরিষদ, ভারতীয় আন্তঃবিষয়ক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, যাকে আমার ছোট বলা হয় CSIR NIIST, এর দ্বারা তৈরি করা হয়েছে। এর প্রাথমিক লক্ষ্য ক্ষমতা হচ্ছে যে 400 কেজি পার ডে এবং প্রতিদিন 10 কেজি যে পচনশীল যোগ্য চিকিৎসা বর্জ্য পদার্থ রয়েছে তাকে প্রক্রিয়াজাত করা, অর্থাৎ আবার নতুন করে ইউনাইট করা, নতুন করে আবার রিজুভিনেট করতে হবে, ভারত রিফাইন করতে হবে। ভারত প্রতিদিন 443 টন চিকিৎসা বর্জ্য পদার্থ উৎপন্ন করে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সৃজনাম, এই যে প্লান্টটার নাম সৃজনাম, অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল কার্যকারিতার জন্য এটা লিগালি এবং জৈবভাবে জৈব সারের দ্বারা এটাকে রেকটিফাই করা হবে। সুতরাং এটার নাম কি? প্লান্টার নাম কি? প্লান্টার নাম হচ্ছে সৃজনাম। কোথায় করা হয়েছে স্যার? এটা করা হয়েছে নয়া দিল্লি। নয়া দিল্লিতে করা হয়েছে, নয়া দিল্লির এইমসে।
নাম হচ্ছে সৃজানম। এই প্লান্টার নাম সৃজানম। বেসিক জিনিস ভালো করে দেখে যাও বাবা। চলো পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে রয়েছে, 7 নম্বর কোশ্চেন। হুইচ সিটি ইজ দ্য হোস্ট অফ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 সাল? নিচের কোন শহর গ্লোবাল গভর্নমেন্ট বা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এর আয়োজক দেশ? খুব ইম্পর্টেন্ট, গভর্নিং থেকে কোশ্চেন দেয়। আমি কিন্তু একদম টপিক বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো তোমরা দেখে যাবে। গভর্নিং বা ই গভর্নেন্স বা গভর্নেন্স, এখান থেকে কিন্তু পলিটির ওপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন দেয়। 2025-এ যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 সালে হয়েছিল, তার আয়োজক দেশের নাম কি? অপশন এ প্যারিস, নাকি অপশন বি দুবাই, নাকি অপশন সি নিউ দিল্লিতে হয়েছিল, নাকি অপশন ডি বেইজিং এ হয়েছিল? কোন শহরে হয়েছিল, কোন দেশে হচ্ছে? ফ্রান্স, নাকি সংযুক্ত আরব শাহী বা ইউএই, নাকি ভারত, নাকি চায়না? কোথায় হয়েছিল স্যার? এর অ্যান্সার, অ্যান্সার দুবাই। এই সরি, এর অ্যান্সার ফ্রান্স। ফ্রান্স ইজ দ্য রাইট অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে ফ্রান্স। ফ্রান্স ইজ দ্য রাইট অ্যান্সার। প্যারিসের ফ্রান্সে হয়েছে, একটা ইআই গেল, আর একটা হচ্ছে তোমার পার্টিকুলারলি এই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। দেখে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতের। আহা আহা আহা, এটা একটু ভুল হয়ে গেছে বাবা। হ্যাঁ, আমি ঠিকই বলেছিলাম ফার্স্টে, দেখেছিস আমি পড়া এতটা ভুল বলি না, ভুল টাইপ করে দিয়েছে এখানে, ওই জন্য আমারও গোলমাল পেয়ে গেছে। এটার অ্যান্সার হচ্ছে দুবাই। দুবাই ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ফ্রান্স বললে তোমার এআই সামিট হবে 2025, আর এটা হলে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025। দুবাই হবে রাইট অ্যান্সার। এখানে একটু ভুল দেওয়া আছে, দুবাই হবে রাইট অ্যান্সার। বি ইজ দ্য রাইট অ্যান্সার। সংযুক্ত আরব আমিরাত দুবাইতে 10ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত 12তম মানে 12th এই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট সম্মেলন আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, আর ভবিষ্যৎ গ্রহণের জন্য কি করে ওয়ার্ল্ড পলিটিক্সে লিডারশিপ উঠে আসবে, কি করে স্পেশালাইজেশন আসবে, কিভাবে মানে গভর্নমেন্টসের সিদ্ধান্ত পলিসি নেওয়া যাবে, এইগুলোর জন্য যে শীর্ষ সম্মেলন সেটা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। ঠিক আছে, 2013 সালে শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম প্রথম একটি বেসরকারি সংস্থা দ্বারা এটা প্রথম আয়োজন করা হয়েছে 2013 সালে। আর এই 13 সাল থেকে 25 সাল এটা 12তম হচ্ছে এটার সামিটটা, 12th সামিট বলা যেতে পারে। তো পারলে এখানে একটু নোট ডাউন করে নাও, এই সামিটটা হচ্ছে 12তম সামিট, 12th সামিট, 12th টার্ম। ঠিক আছে, এইগুলোও কিন্তু এক্সট্রা তথ্য এখান থেকে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে, তখন বলো না স্যার এগুলো কভার করা হয়নি। ওকে, চলো পরের কোশ্চেন 8 নম্বর। হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ দ্য ওয়ার্ল্ড রেডিও ডে? ডে অ্যান্ড থিম থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। বিশ্ব রেডিও দিবস কবে পালন করা হচ্ছে? 4টে দিনের মধ্যে, ফেব্রুয়ারি 12, 13, 14 নাকি 15? এ বি সি ডি কোনটা রাইট অ্যান্সার? ফটাফট অ্যান্সার করো দেখি বাবা, রিভিশন দিয়ে নাও। কোন দিনকে বিশ্ব রেডিও দিবস পালন করা হয়? একদম বেসিক কোশ্চেন স্যার, এগুলোর অ্যান্সার 13ই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস। প্রত্যন্ত অঞ্চলে যাতে যোগাযোগ ব্যবস্থা রাখা যায়, বিনোদন দেওয়া যায়, এডুকেশনকে প্রমোট করা যায় এবং বিভিন্ন কমিউনিটির লোকজনকে যাতে এক জায়গায় আনা যায় সংযোগ স্থাপনের জন্য, রেডিওর যে ভূমিকা তাকে মান্যতা দেওয়ার জন্য, তাকে উদযাপন করার জন্য কিন্তু এই দিনটা পালন করা হয়। 19th সেঞ্চুরির সময় তার গোড়ার দিকে রেডিও আবিষ্কৃত হয়েছিল এবং 20 শতকের সময় 20th সেঞ্চুরির সময় ভারত মতো যে বিশাল বড় জায়গা, যে ডাইনামিক জায়গা, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব পরিমাণ ছিল সেই সময় শুরুর দিকে, সেই সময় আধুনিক ভারতকে এগিয়ে দেওয়ার জন্য গণমাধ্যম হিসাবে রেডিওর ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। 2011 সালে ইউনেস্কো বিশ্ব রেডিও দিবস ঘোষণা করে। তো কার দ্বারা পালিত করা হয়? ইউনেস্কো দ্বারা পালিত করা হয়। 2012 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ জেনারেল অ্যাসেম্বলি এটা গ্রহণ করছে এবং এই দিবসটি রেডিওর যে কি বলবো স্থিতিস্থাপকতা বা যে যে জরুরিকালীন পরিস্থিতিতে যে ইয়ারে খবর দিয়ে দেওয়া যায়, ইয়ার কমিউনিকেশন, তার জন্য তার গুরুত্বকে এবং বিশ্বব্যাপী যে জলবায়ু চেঞ্জেস হচ্ছে, ক্লাইমেট চেঞ্জেস,
তার মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য। কারণ অনেক সময় দেখা যায় যে ধরো আজকে যা মানে কোনো ট্রলি করে কোনো সমুদ্রের মধ্যে কোনো লোকজন দেখা গেল এই মাছ, যারা জেলে মাছ চাষি তারা যাচ্ছে, তারা রেডিওটা কিন্তু শোনে। সুতরাং এই রেডিওর যে ভূমিকা সমস্ত কিছুর জন্য, বা রেডিও অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবারে থিম ছিল, রেডিও অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবারে থিম, এবং তাকে মাথার মধ্যে রেখেই কিন্তু এই দিবসটা এবছর পালন করা হয়েছে 13ই ফেব্রুয়ারি 2025 সালে। ঠিক আছে, প্রথম পালন করা হচ্ছে 2012 সালে। 11 সালে কিন্তু এটা ঘোষণা করছে ইউনেস্কো বিশ্ব রেডিও দিবস হিসাবে, পরে জেনারেল অ্যাসেম্বলির দ্বারা এটা গ্রান্ট হচ্ছে। সুতরাং 13ই ফেব্রুয়ারি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং ইউনেস্কো এটা প্রথম ঘোষণা করছে 2012 সালে, 11 সালে, এবং 12 সালে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি এটাকে অ্যাডপ্ট করছে এই দিনটাকে অ্যাজ রেডিও ডে হিসাবে। ঠিক আছে, তো এবারে থিম কি ছিল স্যার? রেডিও অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এটা 2025 সালের থিম। চলো পরের কোশ্চেনে চলে যাই। 9 নম্বর কোশ্চেন, হোয়াট টাইপ অফ ডিজিজ ইজ সুদান ভাইরাস ডিজিজ দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন দ্য নিউজ? খুব সাম্প্রতিককালে দেখা গেছে খবরে যে সুদান ভাইরাস নামে একটা ভাইরাস, একটা রোগ ছড়িয়ে গেছে। এটা আসলে কি ধরনের রোগ? সাম্প্রতিককালে খবরে দেখা গেছে সুদান ভাইরাস একটা খবর এসেছিল, সেটা কি ধরনের ভাইরাস? ব্যাকটেরিয়াল ইনফেকশন, নাকি ভাইরাল হেমোরেজিক একটা ফিভার, নাকি ফাঙ্গাল ইনফেকশন, নাকি অটো ইমিউনিং একটা ডিসঅর্ডার? এটা সুদান ভাইরাস নামে পরিচিত এই ভাইরাসটা আসলে কি ধরনের রোগ বলো? তার মানে মেডিসিনাল, এইখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। রোগ বিসুখ মানে তাকে বলা হয় ডেইলি সায়েন্স, তার থেকেও কিন্তু সিএ বেস কোশ্চেন আসছে। বলো স্যার অ্যান্সার কি? স্যার এটার অ্যান্সার ভাইরাল হেমোজেরিক ফিভার। রাইট অ্যান্সার স্যার, ভাইরাল হেমোরেজিক ফিভার, বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো ডিটেলটা দেখে নি। হেমোজেরিক ফিভার, উগান্ডা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুদান ভাইরাস রোগ, যাকে শর্টে বলা হচ্ছে এসভিডি, প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। উগান্ডা আর এই রোগটার নাম ঠিক করেছে এবং এটাকে ঠিকঠাক করে টার্গেট করছে বা স্পেসিফিকেশন করেছেন। ইবোলার সাথে সম্পর্কিত একটি ভাইরাল হেমোজেরিক জ্বর এটা, যা সুদান ভাইরাস নামে পরিচিত বা সৃষ্টি হচ্ছে, সুদান থেকেই আসছে ইবোলা ভাইরাস। এটি প্রথম 1976 সালে সুদানে শনাক্ত করা হয়েছিল, এবং এই অঞ্চলে প্রাণীজ যে জলাশয় রয়েছে তার মধ্যে এটা বিদ্যমান। এর মৃত্যুর হার উচ্চ, এর ফলে মৃত্যু যদি কারোর হয় তাহলে উচ্চ হারে মৃত্যু হয়, এবং এটি শারীরিক তরল বা দূষিত পৃষ্ঠে সরাসরি সংস্পর্শে আসার মাধ্যমে ছড়িয়ে পড়ে। মানে আমাদের যে বর্জ্য পদার্থ, লিকুইড মানে মূত্র বিশেষ করে, শারীরিক যে তরল থুতু, এই জায়গা থেকে ছড়িয়ে পড়ে। লক্ষণগুলি, এতে জ্বর হয়, ক্লান্তি আসে, গলা ধরে যায়, গলা ব্যথা করে, পরবর্তীকালে ডায়রিয়া, বমি ভাব, যেখানে রকম গায়ের মধ্যে নানা রকম ফুসকুড়ি কিংবা ইভেন রক্তপাত পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এবং যদিও এর কোনো টিকা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে যদি কোনো রকমভাবে ট্রিটমেন্ট করা যায়, তো শুরুতে যদি ধরা পড়ে যায় তাহলে বেঁচে থাকার সম্ভাবনা আছে, বেশ ভালো পরিমাণে রয়েছে। তবে এটা কিন্তু একটা সেভায়ার ডিজিজ। ঠিক আছে, অর্থাৎ ভাইরাল হেমোরেজিক ফিভার, যা সুদানে 1976-এ প্রথমবারের জন্য লক্ষ্য করা গেছিল এই ভাইরাস। অ্যান্ড আজকের জন্য বাবা লাস্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে, দ্রুত দেখি করার চেষ্টা করো, কমেন্টে জানিয়ে দাও অ্যান্সার কি হবে। জোথাম নাপাত has been elected as Prime Minister of which country in February 2025? 2025 সালের ফেব্রুয়ারিতে জোথাম নাপাত নামের ব্যক্তি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন? অপশন এ পাপুয়া নিউগিনি, নাকি অপশন বি ফিজি, নাকি অপশন সি ভানুয়াতু, নাকি অপশন ডি টোঙ্গা? তোমরা কমেন্টে জানিয়ে দাও পাপুয়া নিউগিনি, ফিজি, ভানুয়াতু এইগুলো কোন মহাদেশের অন্তর্গত দেশ, এবং এখানকার ক্যাপিটাল কারেন্সি পার্লামেন্টের নাম কি?
জিকে একটু রিভিশন করে নাও। এই দেশগুলো কোন কন্টিনেন্ট, এইগুলোর ক্যাপিটাল, কারেন্সি আর পার্লামেন্টের নাম বাবা একটু কমেন্টে জানিয়ে দাও ফটাফট, বা নিজেরা একটু পড়ে নাও। বলো স্যার এটার অ্যান্সার কি? স্যার এটার অ্যান্সার ভানুয়াতু। ভানুয়াতু প্রথম নাপাত, কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই, কোনো রকম কম্পিটিশন ছাড়াই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এইখানকার প্রধানমন্ত্রী হয়েছেন, ভানুয়াতু প্রধানমন্ত্রী হয়েছেন। ঠিক আছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম কি ছিল? শার্লট সালওয়াই। ভানুয়াতু আগের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? শার্লট সালওয়াই। এই ভদ্রলোকের নাম মনে করো, তিনি কার জায়গায় আসছেন? শার্লট সালওয়াইয়ের জায়গায় আসছেন। কোন জায়গায় এটা? সাউথ যে প্যাসিফিক রিজিয়ন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল, তার একটি দ্বীপরাষ্ট্র যেটা অস্ট্রেলিয়ার পূর্ব দিকে রয়েছে এবং ফিজির পশ্চিম দিকে রয়েছে। যদি অস্ট্রেলিয়া এটা হয়, তাহলে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে হচ্ছে ভানুয়াতু, আর এখানে তোমার ফিজি নামক যে দ্বীপ কান্ট্রি তার পশ্চিম দিকে রয়েছে। এই ভানুয়াতু নামক দেশটা আসলে প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল, প্যাসিফিক সাউথ রিজিয়ন যেটা, তার মধ্যে পড়ে যাচ্ছে। তারই আগের প্রধানমন্ত্রীর নাম ছিল শার্লট সালওয়াই, এখন বর্তমান প্রধানমন্ত্রী কে নির্বাচিত হলেন? যোথাম নাফাত। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো কিন্তু খেয়াল করে যাবে বা রিভিশন দিয়ে যাবে। তো আমরা এরকম ভাবে র্যাপিড রিভিশন করছি প্রাইম কারেন্ট অ্যাফেয়ার্সের, যেগুলো বর্তমানে এই পার্টিকুলার সামনের যে রেলের পরীক্ষা তার একটা র্যাপিড রিভিশন আনছি। সেটা 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স বাছাই বাছাই করে করে আনা হচ্ছে বিভিন্ন মাস জুড়ে, বিভিন্ন টপিক জুড়ে। র্যাপিড রিভিশন করো, সঙ্গে সঙ্গে পড়তে থাকো, সঙ্গে সঙ্গে চর্চা করি সাথে। যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবং আমরা আরও যে টপিকগুলো নিয়ে আসছি বা তোমরা কি চাইছো সেগুলো অবশ্যই জানিয়ে দাও। আজকে এই অবধি রাখলাম, পরের দিন এপিসোড 6 নিয়ে দ্রুত দেখা করছি তোমাদের সাথে। বেস্ট অফ লাক, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।